আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। গুমের অভিযোগে র্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হলো। আসন্ন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সূচনা করে নতুন অধ্যায়ের তারেক রহমান। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে দেশের মিডিয়াকে সত্য তুলে ধরার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। পিলখানা হত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ। সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয়, দ্য হিন্দু। এবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন। গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, স্বাস্থ্যের ডিজি। ৪৭তম বিসিএস আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসনে পাঠিয়েছে পিএসসি। মঙ্গলবার লেবানন থেকে দেশে ফিরবেন ৪০ জন। পঞ্চগড়ে কনকনে শীত, ৩ দিন ধরে তাপমাত্রা 10 ডিগ্রি ঘরে। মন্দির খোঁজার জন্য তারা মসজিদ ভেঙে ফেলতে চাইছে মেহবুবা মুফতি। গিনিতে ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষ, নিহত ১০০। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুমের অভিযোগে র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হলো। এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেফতার দেখানো হলো। সোমবার সকাল ১১টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় দুজনকেই হাসি খুশি থাকতে দেখা যায়। এর আগে গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। দুজনেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন অধ্যায় হতে হবে এমন যেখানে কারো জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বলেন, বাংলাদেশের মিডিয়া সত্যটা জানে, সত্য তুলেও ধরে। আমি অনুরোধ করব, আপনারা তাদের মিথ্যার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরুন, তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। সোমবার রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ খবর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই, পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ে আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ার গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত ৬ নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া রিটকারীর আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার হিড়িক নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ বছরের সরকারি তথ্য মতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। হিন্দুর প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিএসএফ ১৩৯৩ বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১১৪৪ জনকে আটক করা হয়েছে।
অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরে হাজার হাজার সংখ্যাল ঘুরে সীমান্তে পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। এবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। দেশে অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। স্বাস্থ্যের ডিজি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়ে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও রোগটিকে গুরুত্ব না দেওয়ায় তুলনামূলক মৃত্যুর সংখ্যা বাড়ছে। সোমবার বেলা 11টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ডেঙ্গু রোগীদের জটিল পরিস্থিতি তৈরি না হলে সাধারণত তারা হাসপাতালে আসছে না। BCS এর আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন। সোমবার এই সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি 700 টাকার অর্ধেক করা যায়। BCS ফি নিয়ে নানা সময়ে আলোচনা সমালোচনা হয়েছে। 47তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি 700 টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরি প্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় PSC। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল মঙ্গলবার 40 বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। তারা বৈরুত থেকে দুবাই হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন। লেবাননের স্থানীয় সময় রোববার রাতে এই তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, আগামী 3 ডিসেম্বর 40 জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পঞ্চগড়ের তাপমাত্রা রোববারের তুলনায় আজ কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। হিমেল বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে এখনো। জেলার তেঁতুলিয়ায় সোমবার সকাল 9টায় সর্বনিম্ন 10.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রোববার একই সময়ে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সকাল 9টার দিকে কোথাও কোথাও সূর্যে দেখা মিললেও উত্তাপ অনেক নেই। কোথাও কুয়াশার চাদরে ঢাকা আছে প্রকৃতি। এসব এলাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়েই চলছে গাড়ি। কয়েকদিন ধরেই পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে শীত বাড়ছে। দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও রাত থেকে সকালের অনেকটা সময় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় পরিধান করছে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তিনি বলেছেন, যখনই যুবকরা কাজের কথা বলে তারা সেটা পায় না। আমাদের ভালো শিক্ষা, ভালো হাসপাতাল নেই। তারা রাস্তার পরিস্থিতি ভালো করছে না, কিন্তু মন্দির খোঁজার জন্য তারা মসজিদ ভেঙে ফেলতে চাইছে। সম্বলের ঘটনা খুব দুর্ভাগ্যজনক। কয়েকজন দোকানে কাজ করছিলেন, তাদের গুলি করা হলো। ভারতের উত্তরপ্রদেশের সম্বল মসজিদ সমীক্ষার পরে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই সংঘর্ষকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মুফতি। তিনি বলেন, আজ সোমবার খুব ভয় লাগে। 1947 সালে যে পরিস্থিতি ছিল, আমরা হয়তো সেদিকে এগোচ্ছি। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 100 জন সমর্থক নিহত হয়েছে। এনজেরে করে রোববার খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। সোমবার বার্তা সংস্থা AFP জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো যাচ্ছে না, তবে হাসপাতালের মর্গে লাশ ভরে গেছে। হাসপাতালের মেঝেতে সারি সারি লাশ রাখা হয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।